এই প্রফিট প্ল্যানিং এটা হচ্ছে বাজেটিং। এটা আমাদের বিজনেস যদি অর্গানাইজেশন হয় তাহলে আমাদের মেইন এইম বা পারপাস হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে? প্রফিট ছাড়া আমাদের চলবে না, প্রফিট হতেই হবে। সো এই প্রফিটটা আমরা কিভাবে আর্ন করতে পারি তার জন্য আমাদের বাজেটিং দরকার হয়। তো বাজেটিং এর কতগুলি বৈশিষ্ট্য, এবং এখানে দুই ধরনের বাজেটিং এর কথা আছে। তো দেন যে বাজেটিং কিভাবে হচ্ছে, ঠিক আছে, বাজেটিং কিভাবে হচ্ছে, দেন এই যে সেলফ ইম্পোজ বাজেট, এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে তোমাদের যে লোয়ার লেভেল থেকে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে হিউম্যান ফ্যাক্টর, কমিটি পর্যন্ত তোমাদের থিওরি মোটামুটি শেষ, বাজেট কমিটি। দেন হচ্ছে তোমাদের ম্যাথ। তো এই যে এই ম্যাথ, এখানে তোমাদের যে মাস্টার বাজেট, এটার হচ্ছে কম্পোনেন্ট। এই মাস্টার বাজেটের কম্পোনেন্ট কি কি থাকবে এখানে আছে সব। একটা মাস্টার বাজেট হতে গেলে কি কি কম্পোনেন্ট থাকবে এখানে কম্পোনেন্ট বা এলিমেন্ট গুলো দেয়া আছে, যে কোন বাজেটের পরে কি বাজেট করতে হবে, ঠিক আছে। দেন আমি যতদূর মনে পড়ে আমার, আমি তোমাদের এই যে সেলস বাজেট, মেটেরিয়ালস বাজেট এগুলি দেখানোর কথা, প্রোডাকশন বাজেট, দেন লেবার বাজেট, ওভারহেড। এই রাশিক, আমার যতদূর মনে পড়ে আমি এই পর্যন্ত আসতে পারছিলাম যে এন্ডিং ফিনিশড গুড ইনভেন্টরি, ঠিক আছে, जी सर। ওর সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ। আমার যতদূর মনে পড়ে আমি এতদূর আসতে পারছিলাম। ক্যাশ বাজেট আমি তোমাদের এখনো পড়াই নেই, তবে এই ক্যাশ বাজেট আমি আবার হচ্ছে শুরু থেকে শেষ করব। কারণ হচ্ছে এই ক্যাশ বাজেট পর্যন্তই আসলে দেন আছে ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট কিছুই না, তোমাদের যেটা করতে হবে, এই যে শুরুর দিকে চ্যাপ্টার 9 রাশিক, আমি আবার বলতেছি যে শুরুর দিকে তোমরা পড়বা যে বাজেট কি, ঠিক আছে। বাজেট এবং প্ল্যানিং এর মধ্যে একটা ডিফারেন্স আছে ছোট্ট, এবং বাজেটের কি কি অ্যাডভান্টেজ আছে। দেন এই যে এই থিওরিগুলি তোমরা একটু নিজেরা রিভিশন করো। আমি চাচ্ছি তোমরা একটু নিজেরা রিভিশন করো, যে তোমরা যখন নিজেরা পড়বা তখন হচ্ছে বুঝতে পারবা যে আসলে লেখিংসটা কোথায়, এখন আবার ইয়ে করার সুযোগ নাই। দেন হচ্ছে আমি তোমাদেরকে এই যে সেলস বাজেট থেকে শুরু করে ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত প্রতিটা জিনিসের একটা ইন্টারলিঙ্ক আছে। যেমন মেটেরিয়াল, তারপর কি লেবার, এন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটি স্বতন্ত্র, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। এই তিনটি তোমাদের বাজেট হওয়ার পর দেন হচ্ছে কি হবে, এই যে সবগুলো হচ্ছে তোমাদের ক্যাশ বাজেটের সাথে ইন্টারলিঙ্কড, ঠিক আছে। কারণ এই ক্যাশ, এই ক্যাশ থেকেই তোমাদের হচ্ছে, এই ক্যাশের উপর ডিপেন্ড করে তোমাদের হচ্ছে বাজেট করতে হবে, ঠিক আছে। তো এখানে 10টা তোমাদের বাজেট হবে, মানে আমি বলতে চাচ্ছি যে এই ধরনের শীট তোমাদের হবে 10টা। এটা হচ্ছে সেলস বাজেট। এইভাবে তোমাদের মেটেরিয়াল বাজেট, ওভারভিউ, তারপর সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, ক্যাশ। তো এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, তারপরে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে তোমাদের কি ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে হচ্ছে যে তোমাদের ম্যান পাওয়ার কতগুলি লাগবে। দেন হচ্ছে তোমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওইটাও ডিপেন্ড করবে। সো দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটা আমাদের ইন্টারলিঙ্ক। সো আমাদের যখন শিখতে হবে, প্রতিটাই শিখতে হবে। দেন ফাইনালি আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছিলাম।
এই যে দেখো এখানে একটাই এক্সাম্পল আছে তোমাদের, এবং এই একটা এক্সাম্পলই তোমাদের হচ্ছে এই পুরো চ্যাপ্টারটাকে কভার করে। এখানে একটা তোমাদের এক্সাম্পল আছে, এটাই হচ্ছে পুরোটা কভার করে। যে এখানে বলা আছে যে একটা কোম্পানি, তার হচ্ছে ইয়ার 1 এবং ইয়ার 2, এই দুইটার হচ্ছে ডাটা দেয়া আছে, এবং ইয়ার 3-তে তোমাদের বাজেট করতে হবে, মানে প্রফিট প্ল্যানিং। সো এখানে কি কি ধরনের ঘটনা আছে সবগুলো এখানে বলা আছে। দেন হচ্ছে তোমাদের রিকোয়ার্ড হচ্ছে সেলস বাজেট, প্রোডাকশন বাজেট, কি ডিরেক্ট মেটেরিয়াল বাজেট, ঠিক আছে। সো এই একটা এক্সাম্পল আমি তোমাদেরকে হচ্ছে কালকে, হ্যাঁ কালকেই, আগামীকালকে করাবো। তো এই একটা এক্সাম্পল তোমাদের পুরো চ্যাপ্টারটাকে কভার করবে, ঠিক আছে। আচ্ছা, এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার থেকে কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে, এখান থেকে আসবে আমাদের ইনকাম স্টেটমেন্ট। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাইছিলাম, যে এক্সাম্পলটা বেসিক্যালি এটাই। এই এক্সাম্পলটা তোমরা আবার একটু নিজেরা স্টাডি করবা, কখন করবা আমি জানি না। এই মেবি এই এক্সাম্পলটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে টি অ্যাকাউন্ট থেকে ইনকাম স্টেটমেন্ট। তো এইখানে যে ম্যাথটা আছে এটার বেসিক্যালি 3টে পার্ট। একটা হচ্ছে তোমাদেরকে ডেসক্রিপশন পড়ে পড়ে এই জার্নাল এন্ট্রি গুলো খুঁজে বের করতে হবে। দেন এই জার্নাল এন্ট্রি থেকে তোমাদের টি অ্যাকাউন্ট, ঠিক আছে, এই টি অ্যাকাউন্ট এটা হচ্ছে নিয়ে আসতে হবে। দেন টি অ্যাকাউন্ট যদি হয়ে যায়, দেন তারপরে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বলো আর সোল্ড বলো, এটা খুব ইজি। এখান থেকে জাস্ট শেষের পার্টটুকু, যে গুড সোল্ড থেকে আমার ব্যয়গুলো বাদ দিলে ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাবজর্পশন কোস্টিং এর ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট। তোমাদের আরেকটা আছে কি ভেরিয়েবল কোস্টিং, ঠিক আছে, ওইখানে আবার ইনকাম স্টেটমেন্ট একটু আলাদা। তো আমরা সবই দেখবো। দেন এখানে কতগুলো ছোট ছোট থিওরি আছে, সমস্যা নাই, সবই বলবো। চ্যাপ্টার 4 এ একই রকম জিনিস, এখানে শুধু প্রসেস কোস্টিং, ওইটাতে বলতেছি জব অর্ডার কোস্টিং আর প্রসেস কোস্টিং এর মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে জব অর্ডার কোস্টিং এ প্রতিটা প্রোডাক্ট কি হয়, আলাদা আলাদা হয়। প্রতিটা প্রোডাক্টের জন্য তোমাদের কি ডিজাইন আলাদা। এখানে প্রোডাক্ট না বলে জব বলে। তো জব অনুযায়ী যখন ইয়া হবে, ঠিক আছে, আইডেন্টিক্যাল এবং ডিফারেন্ট। এই চ্যাপ্টার 3 and 4 এর বেসিক ডিফারেন্সটা আবার বলতেছি, যে জব অর্ডার কোস্টিং, যখন জব অর্ডার বলতেছি তখন একটা মাত্র জব আমরা প্রডিউস করব। তো ওই একটা জব প্রডিউস করার জন্য যা যা মেটেরিয়াল মেশিন দরকার আমরা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে। ওইখানে পার্টিকুলার একটা জব আমরা ইয়ে করতেছি। তো ওই জবটার এগেনস্টে আমরা যা মানে কি ডিরেক্ট মেটেরিয়াল লেবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগে শুধু একটা জবকে অ্যাসাইন করি। তো ওই একটা জবের কয়েকটা ইউনিট হইতে পারে, নো প্রবলেম। তো ওই আর প্রসেস কস্টিং হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে একই জব বা একটাই প্রোডাক্ট আমরা হচ্ছে কি কন্টিনিউয়াস বেসিসে পাই। যেমন এক্সাম্পল দিছিলাম যে জব অর্ডার কস্টিং এর এক্সাম্পল হচ্ছে আমাদের বড় বড় যে প্রজেক্ট গুলো আছে, যেমন একটা শিপ হইতে পারে, একটা ব্রিজ হইতে পারে, রোড হতে পারে, বিল্ডিং হতে পারে, ঠিক আছে। এই ধরনের যে এক্সাম্পল গুলো আছে এগুলো হচ্ছে আমাদের জব অর্ডার কস্টিং। একটা তোমরা জানো যে পৃথিবীর প্রত্যেকটা রোড বা ব্রিজ এটা ডিফারেন্ট, ঠিক আছে। একইভাবে প্রডিউস করা যায় কিন্তু এটা কি
প্রত্যেকটা আইডেন্টিক্যাল। সো প্রতিটা হচ্ছে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা আলাদা ম্যান বা মেটেরিয়াল আছে, ঠিক আছে। ওগুলো হচ্ছে জব অর্ডার কোস্টিং এর পারফেক্ট এক্সাম্পল। আর প্রসেস কোস্টিং এটা হতে পারে তোমার কোনো কন্টিনিউয়াস লাইনে যে ম্যানুফ্যাকচারিং গুলো হয়, যেমন কোকা কোলা বা পেপসির প্রোডাকশন, ঠিক আছে। এই ধরনের কন্টিনিউয়াস লাইনে যখন হবে তখন আমরা ওগুলোকে বলতেছি প্রসেস কোস্টিং। তো এখানে যে তোমাদের কম্পারিজন গুলো আছে, দেন এখানে হচ্ছে ম্যান মেটেরিয়াল লেবার, এটার একটা ফ্লো দেখানো আছে। যে ফ্লো দেখানো আছে এই কারণে যে এখানে একটা বিষয় হচ্ছে কি পার্শিয়ালি কমপ্লিটেড শব্দটা এই তোমরা প্রসেস কোস্টিং এ পাবা। পার্শিয়ালি কমপ্লিটেড কথাটার অর্থ হচ্ছে যেহেতু আমার এটা কি কন্টিনিউয়াস লাইন, এই প্রোডাকশনটা কন্টিনিউয়াস লাইনে যখন হচ্ছে, সেহেতু আমার এখানে কিছু কিছু, যদি এখন পার্টিকুলার একটা সময় ধরি, সাপোজ 1 মান্থ, তখন দেখা যাবে কি যে মাসের শুরুতে কিছু প্রোডাক্ট কি পার্শিয়ালি কমপ্লিটেড, এবং মাসের শেষেও কিছু প্রোডাক্ট পার্শিয়ালি কমপ্লিটেড থাকবে। কারণ একটা প্রোডাক্ট কমপ্লিট হইতে কিছুদিন সময় লাগে হয়তো, ঠিক আছে, একদিনে একটা প্রোডাক্ট কমপ্লিট করা যায় না। সো যেই প্রোডাক্ট আমি হচ্ছে 27 বা 28 তারিখে মাসে শুরু করব, ওই প্রোডাক্ট আমি 1 তারিখের মধ্যে শেষ করতে পারবো না। বা 30 তারিখে যে প্রোডাক্ট শুরু করব, ওইটা কি 1 তারিখের মধ্যে হবে না। সো এটা হচ্ছে কি পার্শিয়ালি কমপ্লিট হচ্ছে। তো পার্শিয়ালি যেহেতু কমপ্লিট হচ্ছে, তো এই প্রোডাক্টটাকে আমি একটা হোল প্রোডাক্ট হিসেবে কি কনসিডার করতে পারবো না। তবে এখানে একটা কনভার্সন আছে, যে কত পার্সেন্ট কমপ্লিট, কত পার্সেন্ট প্রোডাক্টের, মানে কতগুলি প্রোডাক্টের কত পার্সেন্ট কমপ্লিট, তো ওইটা দিয়ে আমাদের এই হোল নাম্বারটা কাউন্ট করা যায়। এই হোল নাম্বারটাকে আমরা বলতেছি যে ইকুইভ্যালেন্ট ইউনিট, ঠিক আছে। তো ওইটা বের করার জন্য আমাদের এখানে দুইটা মেথড আছে। তো এই দুইটা মেথডের মধ্যে ওয়েটেড এভারেজ মেথডটা আমরা শিখছিলাম, এই পিপো মেথডটা শিখি নেই। তো কিভাবে করে ইকুইভ্যালেন্ট ইউনিট ক্যালকুলেশন, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আমি জানি না তোমরা বুঝছো কিনা। দেন এই চ্যাপ্টারের একটা ফাইনাল হচ্ছে কনসেপ্ট, যে অপারেশন কোস্টিং। এই অপারেশন কোস্টিং কনসেপ্টটা এমন যে যদি আমার জব অর্ডার কোস্টিং এবং প্রসেস কোস্টিং দুইটার মিক্স আপ থাকে সার্টেন অ্যামাউন্ট, ঠিক আছে, তো এটাকে আমরা বলি প্রসেস, সরি, অপারেশন কোস্টিং, ঠিক আছে। তো এই ছিল আমাদের মনে করো চ্যাপ্টার 4। এরপরে তোমাদের হচ্ছে একটা এক্সাম্পল দেন। আচ্ছা যাই হোক, তো এই ক্যাপিটাল বাজেটিং আমি বলতেছি কি লং টার্মের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, লং টার্ম। তো এখানে কতগুলো ডিসিশন আছে। তো ডিসিশন কি, যে আমাদের বিজনেসের মেইন এইম হচ্ছে কস্ট রিডাকশন, ঠিক আছে, যত পারো কস্টটাকে রিডিউস করো। তো কারণ কস্টটা রিডিউস করলে আমাদের প্রফিট কি ম্যাক্সিমাইজ হয়। তারপর আরেকটা হচ্ছে যে আমাদের প্রফিট যখন কি বলে তোমার কস্ট এবং আর্নিং এই দুইটা যখন সেলস, এই দুইটা যখন তোমার কি একই রকম থাকে, মানে কনস্ট্যান্ট থাকে, তখন হয় কি যে তোমাদের প্রফিটটাও কনস্ট্যান্ট হয়ে যায়। কস্ট যখন তুমি কমাইতে পারতেছো না বা সেলস বাড়াইতে পারতেছো না, তখন হচ্ছে কি প্রফিট একটা কনস্ট্যান্ট হয়ে যায়। তো এই কনস্ট্যান্ট প্রফিটটাকে যখন তুমি ম্যাক্সিমাইজ করতে যাবা, তখন কি করতে হবে, তোমাদের বিজনেস ইউনিট বাড়াইতে হবে। যদি তোমাদের একটা ফ্যাক্টরি বা কারখানা থেকে
যে প্রফিট হয় দুইটা ফ্যাক্টরি থেকে অবশ্যই তার বেশি হবে, তাই তো? তো দেন হচ্ছে এটাকে বলতেছে যে এক্সপ্যানশন, ঠিক আছে? দেন হচ্ছে তুমি কি ধরনের মেশিন ইউজ করবা বা কি ধরনের টেকনোলজি ইউজ করবা তোমাদের ওই লং টার্ম ইয়েটার জন্য। তারপর হচ্ছে এখানে হচ্ছে লিজ, আরেকটা হচ্ছে ইকুইপমেন্ট রিপ্লেস। এই পাঁচটা ডিসিশন তোমাদের ক্যাপিটাল বাজেটিং এ কাজে লাগবে। প্রথমেটা হচ্ছে কস্ট রিডাকশন, দ্বিতীয় ব্যাপারটা বললাম যে এক্সপ্যানশন। কিসের এক্সপ্যানশন? তোমাদের যে ব্র্যান্ডস, কোনো ফ্যাক্টরি কোনো ব্র্যান্ডস এটাকে এক্সপান্ড করবা কিনা, ঠিক আছে? তারপরে 3 নম্বর ডিসিশনটা হচ্ছে তোমাদের কি ধরনের মেশিন বা টেকনোলজি তোমরা ইউজ করতেছো, এইটাকে কি কোনো চেঞ্জ করা যায় বা সুইচ করা যায়? কারণ একই ধরনের জিনিস আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। তো এই যেহেতু আমাদের এটা লং টার্ম একটা ডিসিশন, সেহেতু আমাদেরকে এই টেকনোলজিটা কনসিডার করতে হবে। যদি শর্ট টার্মের ক্ষেত্রে হয় তাহলে আমরা ইয়ার ইয়ার চেঞ্জ করতে পারি। যে কোনো একটা টেকনোলজি এই বছর আমাদের ফেল করলো, ওইটাকে সুইচ করে অন্য একটা টেকনোলজি নিয়ে আসতে পারি। একটা মেশিন ফেল করছে, ওইটাকে রিপ্লেস করতে পারি। কিন্তু ক্যাপিটাল বাজেটিং কনসেপ্টটা হচ্ছে কি ফর লং টার্ম। সো আমাদেরকে এখানে এই বিষয়টা কনসিডার করতেই হবে যে আমরা এটা চাইলেই চেঞ্জ করতে পারবো না। দেন হচ্ছে লিজ বা তোমার ফ্যাক্টরি অনেক সময় ইয়ে করে যে কোনো কিছু না কিনে লিজ নেয় বা লিজ দেয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি বছর মানে শর্ট টার্ম ডিসিশন হলে কি করা যায় যে আমরা একটা নিয়ে দেখি, তারপর কি হয় দেখা যাবে, আগে করে দেখি, ঠিক আছে? যেহেতু তুমি লং টার্মে যাচ্ছ, তো কিছু কিছু ইকুইপমেন্ট আছে আমরা ভাড়া করি, নট কিনি। যেমন তোমাদের আহ, বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যে ইয়েটা হয়, আয়োজনটা হয়, ওইখানে সবকিছু জিনিস কিন্তু ভাড়া করার জন্য, ঠিক আছে? ওইখানে কোনো কিছু কিনে না মানুষ। তো এরকম ফ্যাক্টরিতে অনেক কিছু আছে ইকুইপমেন্ট ভাড়া করে, যেমন তোমাদের পদ্মা ব্রিজ, স্বপ্নের পদ্মা ব্রিজ, ঠিক আছে? এখানে একটা ক্রেন নিয়ে আসছিল, যে হেভি ডিউটি ক্রেন, পৃথিবীর সর্বোচ্চ ধারণ ক্ষমতা সমান, ঠিক আছে? যে এই ক্রেনের ধারণ ক্ষমতা কত হাজার টন, ঠিক আছে? 4,000 না 5,000 টন। সো এটা আমরা বানাই নেই কিন্তু, অনেক কিছুই আমরা বানাই, ইউজ করি, কিন্তু এটা আমরা বানাই নেই কারণ এটা বানানো যে কস্ট, ওটা যদি আমি ভাড়া নেই তাহলে কম হবে। তো ফ্যাক্টরি তো এই ধরনের কিছু কিছু মেশিন বা ইকুইপমেন্ট আছে যেটা আমরা ভাড়া নিতে পারি, তাহলে কেনা দামের চেয়ে কম পড়বে। আবার কিছু কিছু আছে যে জিনিস যদি ভাড়া নেই 10 বছরের জন্য, যে দাম আসবে ওই দামে আমি নতুন একটা মেশিন কিনতে পারবো। তো এই বিষয়টা আমাদের কনসিডার করতে হবে যে আমরা আসলে কোনটা করতে যাচ্ছি। তারপর ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট, কিছু কিছু ইকুইপমেন্টের তোমাদের লাইফ টাইম তোমাদের ওই লং টার্মের চেয়ে কম। সাপোজ তোমাদের ডিসিশন হচ্ছে 10 বছরের জন্য, তোমাদের কি 10 বছরের জন্য বাজেট করতেছো বা 50 বছরের জন্য বাজেট করতেছো, এটা একটা লং টার্ম। কিছু কিছু ইকুইপমেন্ট বা মেশিনের লাইফ টাইম হচ্ছে 2 বছর। আছে অনেক ধরনের মেশিন আছে লাইফ টাইম 2 থেকে 5 বছর, ঠিক আছে? যে 5 বছর পর আমাদেরকে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো বা 5 বছর পর ওই মেশিনের কি পারফরমেন্স কমে যাবে, ঠিক আছে? তখন আমাদের কি মেশিনিং করতে হবে। তো যেহেতু তোমার পিরিয়ড হচ্ছে 10 বছরের জন্য, তোমার মেশিন 5 থেকে 6 বছর পর গিয়ে পারফরমেন্স কমে গেছে, এখন এটাকে তুমি মেশিনিং করে আপডেট করতে পারো, অথবা এটাকে আবার রিপ্লেস করতে পারো, ঠিক আছে? তো কোনটা করলে বেটার, এই ডিসিশনটা তোমাদের নিতে হবে, ঠিক আছে? তো কি কি ধরনের ক্রাইটেরিয়া বা ডিসিশন তোমাদেরকে নিতে হতে পারে, এখানে তোমাদের এই 5টা ইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশন, ঠিক আছে? তো এখানে এই ডিসিশন গুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ক্রিনিং ডিসিশন আর একটা হচ্ছে কি প্রেফারেন্স ডিসিশন, ঠিক আছে? তো
স্ক্রিনিং ডিসিশন এটা হচ্ছে যে যখন তুমি দুইটা অপশন পাবা, তো এটা তোমাদের কি কি করবে যে তুমি কোনটা চুজ করবা, ঠিক আছে? স্ক্রিনিং ডিসিশনটা হচ্ছে তুমি নিবা কি নিবা না, ঠিক আছে? আর প্রেফারেন্স ডিসিশন হচ্ছে তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তো তুমি কোনটা চুজ করতেছো। আরেকবার বলতেছি যে স্ক্রিনিং ডিসিশনটা হচ্ছে কি যে ইয়েস অর নো, ইয়েস অর নো। আর প্রেফারেন্স ডিসিশন হচ্ছে তোমাদের এখানে সেভারাল টাইপ অপশন আছে, তো তার মধ্যে থেকে একটা। সেভারাল টাইপ অপশন মানে সবগুলোই ইয়েস, ঠিক আছে? তো তার মধ্যে একটা। তো এই পাঁচটা ডিসিশন, এগুলোর মধ্যে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হলো কি স্ক্রিনিং ডিসিশন আর একটা হচ্ছে কি প্রেফারেন্স ডিসিশন। দেন এই ডিসিশনে, এই যে তুমি যখন ডিসিশন নিচ্ছ তখন আরেকটা বিষয় কনসিডার করতে হয়, সেটা হলো টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ মানির ভ্যালু কনস্ট্যান্ট থাকে না, মানির ভ্যালু অলওয়েজ চেঞ্জিং, ঠিক আছে? এই পৃথিবীতে একটা মাত্র বস্তু আছে যেটার দাম সবসময় কনস্ট্যান্ট, সেটার দাম কখনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে গোল্ড। এই গোল্ড বা স্বর্ণের দাম কখনো চেঞ্জ হয় না, এই বিষয়টা মনে রাখবা। সবকিছুর দাম ভেরি করে কিন্তু গোল্ড কখনো চেঞ্জ হয় না, কারণ হচ্ছে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, এই গোল্ডের ভ্যালুর সাথে সবকিছু ভ্যালু কম্পেয়ার করি, বিধায় ওইটার দাম কখনো চেঞ্জ হয় না। তো এই মানির ভ্যালু অলওয়েজ চেঞ্জিং, কখনো মানির ভ্যালু বাড়ে কখনো কমে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওল্ড ইজ গোল্ড, মানে মানির আগের ভ্যালুগুলো সবসময় বেশি থাকে, ভবিষ্যতে কি মানির ভ্যালু ডিক্রিজ করে, ঠিক আছে? ইন ফিউচার মানির ভ্যালু ডিক্রিজ করে। সো তুমি 10 বছরের জন্য ডিসিশন নিচ্ছ বা 50 বছরের জন্য ডিসিশন নিচ্ছ, সো এখানে মানির টাইম ভ্যালুটা ইম্পর্টেন্ট, যে 50 বছর পর আমার মানির ভ্যালুটা কি রকম হবে। সো সেই সময় আমাকে কি পরিমাণ প্রফিট করতে হবে। আমি এখন 2021 সালে বসে 2050 সালের প্রফিট চিন্তা করতে পারি না। আমার কাছে এখন 1 কোটি টাকা প্রফিট যেটা ভ্যালু দেবে 2050 সালের 1 কোটি টাকা একই ভ্যালু দিবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো সেম ভ্যালুর যদি আমি প্রফিট করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে 2050 সালে আমাকে এর চেয়ে 1 কোটির বেশি প্রফিট করতে হচ্ছে। সো ওইটাকে ধরেই তোমাকে ডিসিশন নিতে হবে। এটা আমি আর রিপিট করতেছি না, যেহেতু আমি একবার বলছি, তোমরা একটু নিজেরা পড়বা। বাজেট কি? বাজেট প্ল্যানিং এর মধ্যে একটা ছোট্ট ধরনের ডিফারেন্স আছে। দেন হচ্ছে বাজেটের ইয়েগুলো, তোমাদের থিওরি গুলো সেলফ ইম্পোজড বাজেট এবং হচ্ছে বাজেট কমিটি পর্যন্ত, ঠিক আছে? এই যে বাজেট কমিটি, এই পর্যন্ত তোমাদের সেলফ স্টাডি, এটা থিওরি। এবং আসি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মাস্টার বাজেট। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে মাস্টার বাজেট, যেটার মেয়াদ আমি আগামীকালকে করাবো, এবং এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো মাস্টার বাজেট এটা কি? মাস্টার বাজেট হচ্ছে তোমাদের যে টোটাল বিজনেসের যে মেইন এইম বা পারপাস, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তো এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে যেয়ে যে যা যা আমি করব সেটাই হচ্ছে আমাদের বাজেটিং, বা যা যা প্ল্যানিং করব।
প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হলে আমি যা যা প্ল্যানিং করব এটা হচ্ছে আমার কি বাজেট। এটাকে আমি বলতেছি মাস্টার বাজেট। তো মাস্টার বাজেট বলতেছি এই কারণে যে এখানে সকল ধরনের বাজেট আমাকে ইনক্লুড করতে হচ্ছে। আমি পার্টিকুলার যখন একটা কিছু বাজেট করব তখন ওইটার নাম হচ্ছে ওইটা ক্যাটাগরি অনুযায়ী। যখন সবগুলো ইনক্লুড করে একটা বাজেট করব সেটাকে বলতেছি আমি মাস্টার বাজেট। সাপোজ প্রথমে হচ্ছে কি আমাদের কোনো কিছু প্রডিউস করতে গেলে আমরা ওইটাকে কি কস্টটাকে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট। তারপর ইনডাইরেক্ট এর মধ্যে হচ্ছে সরি ইনডাইরেক্ট ওভারহেড। এরপর আসে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স, দেন হচ্ছে তোমার প্রফিট। তো এই সবগুলোই যখন আমি এই সাবসেকশন গুলো আলাদা আলাদা বাজেট করব তখন হচ্ছে ওই অনুযায়ী নাম। যেমন যখন আমি মেটেরিয়াল বাজেট করব মেটেরিয়াল, যখন হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়াল বাজেট করব তখন হচ্ছে আমার ওভারভিউ বাজেট, যখন আমি সেলিং এক্সপেন্স এগুলো করব তখন হচ্ছে কি এগুলো বাজেট। তো সবগুলো যখন ইনক্লুড করব তখন সেটাকে আমি বলতেছি মাস্টার বাজেট। তো মাস্টার বাজেটের এলিমেন্ট বা কম্পোনেন্ট কি কি, তো এটা আসি ক্রোনোলজিক্যালি যে কোন ধরনের বাজেট কখন করব এটার একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটা হচ্ছে এই অনুযায়ী যে প্রথমেই আমরা আসি সেলস বাজেটে। যে মাস্টার বাজেটের একদম ভেরি ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সেলস বাজেট। আমাদের মাস্টার বাজেটটা শুরু করতে হয় সেলস বাজেট দিয়ে, ঠিক আছে। দেন হলো প্রোডাকশন বাজেট, ডিরেক্ট মেটেরিয়াল বাজেট, দেন ডিরেক্ট লেবার বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, এন্ডিং ফিনিশড গুড, এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি বাজেট, ঠিক আছে। এখানে এন্ডিং ইনভেন্টরি বাজেট না, এটা হচ্ছে ফিনিশড গুড, যে কি কি ফিনিশড গুড থাকবে আমার এন্ডিং এ। দেন সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্স আছে সেটার বাজেট, ক্যাশ বাজেট, দেন হচ্ছে তোমাদের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তো মাস্টার বাজেটের কম্পোনেন্ট হচ্ছে 10টা এলিমেন্ট। আচ্ছা, প্রথমেই হচ্ছে কি সেলস বাজেট। তো সেলস বাজেটটা কি? এই সেলস বাজেট এটা আসলে তোমাদের উল্টো দিক থেকে আসা আর কি। যে আমি এবার 2021-22 অর্থ বছরে কি ধরনের প্রফিট আর্ন করতে চাই সেটার একটা এস্টিমেশন। সাপোজ একটু বুঝায় বলি, 2020-21 বা 21-22 অর্থ বছরে আমি 5 কোটি টাকা প্রফিট করতে চাই। তো 5 কোটি টাকা প্রফিট করতে চাই এই কথাটা যখন আমি বলবো তখন আমাকে তার আগের স্টেপে যাইতে হবে যে এই পরিমাণ প্রফিট করতে গেলে কি পরিমাণ আমাকে বিক্রি করতে হবে। তো কি পরিমাণ বিক্রি করতে গেলে কি পরিমাণ উৎপাদন করতে হবে, এবং কি পরিমাণ উৎপাদন করতে হলে কি পরিমাণ আমাকে সাপোর্ট দিতে হবে, প্রতিটা রিলেটেড। প্রথম টার্গেট একেবারে কি ফার্স্ট এবং ফরমোস্ট টার্গেট হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রথমে আমরা প্রফিটটা ধরে নেই। মাস্টার বাজেটে প্রথমে হচ্ছে কি প্রফিটটা ধরে নেই। ধরে নেওয়ার পর ওই প্রফিট ওইটাকে টার্গেট করে আমরা একটা সেলস ঠিক করি, ঠিক আছে। তো ওই প্রফিটটাকে অ্যাটেন্ড করতে গেলে আমাদের কি পরিমাণ সেল বাড়াতে হবে বা কমাতে হবে বা কি পরিমাণ সেল লাগবে, তো ওইটা হচ্ছে আমাদের সেলস বাজেট, ঠিক আছে। ওইটাই কি সেলস বাজেট। তো এই সেলস মানে কি কত ইউনিট সেল করব। প্রফিট যখন হিসাব করতেছি তখন আমার ইউনিট হচ্ছে কি কারেন্সি, যে ডলার বা টাকা। এত টাকা প্রফিট করতে চাই তাহলে আমাদের কত ইউনিট সেল করতে হবে, ওটা হচ্ছে সেলস বাজেট। দেন হচ্ছে যেহেতু আমি এবার বলতেছি এত ইউনিট মানে কি 10,000 ইউনিট আমাকে সেল করতে হবে। 10,000 ইউনিট সেল করতে গেলে 10,000 ইউনিটের একটা প্রোডাকশন বাজেট লাগবে, ঠিক আছে। যে 10,000 ইউনিট প্রডিউস করতে গেলে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে,
কি পরিমাণ কি লেবার লাগবে, ডিরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, এটা হচ্ছে আমার প্রোডাকশন বাজেট। এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট দেখবে যে আমার এই পরিমাণ ইউনিট প্রডিউস করতে গেলে কি কি করতে হচ্ছে, ঠিক আছে। তখন প্রোডাকশন ডিপার্টমেন্ট এটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করবে। একটা হচ্ছে কি ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, দেন ওভারহেড। এটা কি প্রোডাকশন ডিপার্টমেন্ট তিন ক্যাটাগরিতে এই প্রোডাকশন বাজেটটাকে সাবডিভাইড করবে, ঠিক আছে। তো দেন হচ্ছে তোমাকে মেটেরিয়াল, এই প্রোডাকশনটাকে অ্যাটেন্ড করতে গেলে তোমার ওই পরিমাণ মেটেরিয়াল থাকতে হবে, লেবার থাকতে হবে এবং কি ওভারহেড থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি পেয়ে গেলা। দেন এইখানে বাজেটের মানে মেইন ইয়ে হচ্ছে যে ফিনিশড গুড ইনভেন্টরি। ফিনিশড গুড ইনভেন্টরি এটা কেন দরকার, এটা আমি বলছি যে যখন আমরা একটা পিরিয়ড নিয়ে আলোচনা করি, আমাদের প্রোডাকশন এটা হচ্ছে একটা কি কন্টিনিউয়াস প্রসেস। আমরা এখানে কি ধরনের প্রোডাকশন করছি সেটা বলি নাই, ঠিক আছে। তো যদি জব অর্ডার কোস্টিং হয় তাহলে কি আমাদের একটা একটা এলিমেন্ট, একটা একটা করে জব, ওটা কোনো ইয়ে না। যখন আমরা নর্মাল অপারেশন ইয়ে বলি বা প্রসেস বলি, তো এই ধরনের কোস্টিং এ কি হয়, আমাদের একটা কন্টিনিউয়াস ফ্লো থাকে। সো আমাদের ফিনিশড গুড ইনভেন্টরি থাকবে। এবং যদি আমাদের ফ্লোটা কন্টিনিউয়াস না হয়, তারপরও আমরা একটা ফিনিশড গুড ইনভেন্টরি রাখি আমাদের। আমরা কিন্তু এখানে বাজেট প্ল্যানিং করতেছি, ঠিক আছে। আমাদের নেক্সট ইয়ারের বাজেট প্ল্যানিং করতেছি। সো আমাকে, যেহেতু আমি প্ল্যান করতেছি, তো আমাকে এই প্ল্যানটা ফিনিশড গুড ইনভেন্টরি ধরেই হবে। কেমন ব্যাপারটা বলি, যে কোনো কিছু প্রোডাকশন শুরু করতে গেলে আমরা শুরুতেই কোনো প্রোডাক্ট পাই না। প্রোডাকশন শুরু হইলে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যাওয়ার পরে একটা প্রোডাক্ট কমপ্লিট হয়। একটা প্রোডাক্ট কমপ্লিট করতে কিছুটা সময় লাগে, এই সময়ের মধ্যে আমরা কোনো ধরনের প্রোডাক্ট পাই না। কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনের সূত্র হচ্ছে যে সেলস কখনো বন্ধ করা যাবে না। তোমাকে একটা কন্টিনিউয়াস অ্যামাউন্ট কি সেল করতেই হবে। তুমি যদি সেল মানে যখন তোমার প্রোডাক্ট প্রডিউস হবে তারপরে সেল করো, তাহলে তোমাকে কি কয়েকদিন সেল অফ রাখতে হবে, যেই কারণে তোমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে না। তো যেহেতু তোমাকে একটা কন্টিনিউয়াস সেল রাখতে হবে, তো সেহেতু তোমাকে ফিনিশড গুড ইনভেন্টরি এটা রাখতেই হবে। কারণ তোমার সেল এই ফিনিশড গুড ইনভেন্টরি থেকেই হবে, ঠিক আছে। তো যেহেতু আমার একটা প্রোডাক্ট প্রডিউস করতে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দরকার হয়, এই টাইমটাকে ইয়ে করার জন্য, বাফার করার জন্য আমার কি কি এন্ডিং ফিনিশড গুড ইনভেন্টরি এটার প্রয়োজন। আর বিগিনিং গুড ইনভেন্টরি এটা দরকার হচ্ছে আমাদের প্রোডাকশনটাকে, মেটেরিয়াল বা লেবার যেটাই বলো, এই প্রোডাকশনটাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে। তো বাজেটে আমাদের কি কনসিডার করতে হবে, ফিনিশড গুড ইনভেন্টরি, কারণ এখান থেকে আমরা সেল করব। দেন এই পরিমাণ প্রোডাকশন করতে বা এই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে কি পরিমাণ আমাদের সেলিং কস্ট লাগবে, ঠিক আছে, বা সেলিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ কি ধরনের এক্সপেন্স লাগবে, ঠিক আছে। যে এই পরিমাণ ইউনিট আমরা সেল করতে গেলে আমাদের এতগুলো আউটলেট লাগবে, এতগুলো আউটলেটের জন্য এতগুলো কি সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল লাগবে, এতগুলো আমাদের কি এক্সপেন্স হচ্ছে। তো এইটা আসতেছে কোথা থেকে, ওই তোমার হচ্ছে ওই ইউনিট থেকে আসতেছে। দেন ফাইনালি আসি ক্যাশ বাজেট, ঠিক আছে। যে এবার আমাকে এগুলোকে কি ক্যাশ সার্কুলার করতে হবে বা সার্কুলেট করতে হবে, ঠিক আছে। কি ধরনের ক্যাশ সার্কুলেট হচ্ছে, এই ক্যাশ যখন সার্কুলেশন শেষ, তখন ওইটা আমরা চলে যাব কোথায়, ইনকাম স্টেটমেন্টে গিয়ে দেখবো যে কি পরিমাণ আমরা ক্যাশ দিছি এবং আমাদের কি পরিমাণ সেলস ছিল, বা আমাদের কি সেলস আমরা কি পরিমাণ ধরে নিছি যে আমাদের টার্গেট,
এটা সেলস কি টার্গেট, কি পরিমাণ টার্গেট ছিল এবং কি পরিমাণ ক্যাশ আমাদেরকে কি সার্কুলেট করতে হয়েছে, এই দুইটা ডিফারেন্স হচ্ছে আমাদের ইনকাম। দেন বাজেটের ব্যালেন্স শিট। তো আমাদের একেবারে বিগিনিং স্টেপ হচ্ছে সেলস বাজেট। দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে, প্রথমেই হচ্ছে কি সেলস বাজেট, এটাকে এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের প্রোডাকশন বাজেট। তো প্রোডাকশন বাজেটে এখানে আছে কি এন্ডিং ইনভেন্টরি। তো এই প্রোডাকশন বাজেটটাকে আমি বলছিলাম যে তিনটা সাব ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি। এটা হচ্ছে মেটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড, ঠিক আছে। তো এই সেলসটাকে, এই বাজেট, এখানে বাজেটের যে ইউনিট আছে সেই ইউনিটগুলোকে সেল করতে কি পরিমাণ আমাদের কি সাপোর্ট লাগতেছে সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, তো এইটার উপর ডিপেন্ড করতেছে এটা, ঠিক আছে। দেন প্রতিটার জন্য হচ্ছে আমাদের ক্যাশ সার্কুলেশন, এই ক্যাশ প্রতিটাতেই দিতে হবে, ঠিক আছে, প্রতিটা ডিপার্টমেন্টেই দিতে হবে। সো দেন ক্যাশ বাজেট, ফাইনালি আছে কি বাজেটের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এটা একই রকম। সো আজকে তো সময় শেষের দিকে, আচ্ছা যাক।